হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো আজকে সরল দোলগতি চ্যাপ্টারে যে এমসিকিউ পার্ট 3 সেটা স্টার্ট করছি। এর আগে আমরা এমসিকিউ এর 26 বা 26 পর্যন্ত দেখেছিলাম। আজকে 27 নাম্বার এটা করব। 27 নাম্বার এটা তোমরা ভালো করে পড়ো মনোযোগ দিয়ে। দেখো কি বলেছে, একটা ছবি দিয়ে দিয়েছে, বলেছে এম ভর বিশিষ্ট একটি ব্লক এ বিস্তার সহ সরল দোলগতি সম্পন্ন করছে, দিয়ে পি বিন্দুর বিস্তার কত হবে সেটা বার করতে বলেছে। তাহলে দেখো এখানে যে ছবিটা দেওয়া আছে, এরকম একটা, এখানে একটা দৃঢ় অবলম্বন আছে, এখানে একটা এরকম স্প্রিং আছে, এখানে এরকম একটা স্প্রিং দিয়ে এখানে হচ্ছে তোমার কি পি বিন্দুটা, তারপরে আবার একটা স্প্রিং দিয়ে এই জায়গাটায় কি করা আছে, একটা ক্যাপিটাল এম ভরের বস্তু আছে। দেখো এই যে স্প্রিংটা আছে তার যে বল ধ্রুবক সেটা K1, আর এই স্প্রিংটার যে স্প্রিং কনস্ট্যান্ট বা বল ধ্রুবক সেটা হচ্ছে কত, K2। এবার এখানে জানতে চেয়েছে কি যে পি বিন্দুর বিস্তার কত হবে। তাহলে দেখো যদি এম ভরের যে বস্তু সেই বস্তুটাকে আমরা এই দিকে কি করি, টানি, তাহলে দেখো এই K1 স্প্রিং এবং K2 স্প্রিংয়ের কী হবে, একটা সরণ ঘটবে, অর্থাৎ সে ওই দিকে সরে গেল। তাহলে তুমি ধরে নাও এই দিকের যে স্প্রিং তার যে সরণটা ঘটলো x1, আর এই দিকের যে স্প্রিং সেটার যে সরণটা ঘটলো সেটা হচ্ছে কত, x2। তাহলে দেখো এখানে K1 বল ধ্রুবক বিশিষ্ট যে স্প্রিংটা আছে ওর প্রসারণ যতটা হবে, দেখো পি বিন্দুর বিস্তারও কী হবে সেটা হবে, তাই না? কেন? কারণ দেখো এই K1 এর পরে কি আছে, পি বিন্দুটা কি অবস্থান করছে, তাহলে K1 এর সরণ যতটা হবে P1 এর বিস্তারও কী হবে ততটা হবে। তাহলে দেখো এখানে তুমি ধরে নাও এই বস্তুটার উপরে একটা কি এফ ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, তাহলে ওই দিকে যদি এফ ফোর্স অ্যাপ্লাই করা হয় তাহলে দেখো K1 এবং K2 দুটো স্প্রিংয়ের উপরে কি ওই এফ বল কি অ্যাপ্লাই হবে। তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি যে হুকের সূত্রানুসারে আমরা এটা লিখতে পারবো, হুকের সূত্রানুসারে দেখো হুকের সূত্র কি ছিল যে এফ ইকুয়াল টু কত, kx। তা যেহেতু দুটোর ক্ষেত্রে একই ফোর্স অ্যাপ্লাই হচ্ছে তাহলে দেখো K1 x1 এটা সমান কত লিখতে পারবো, K2 x2 লেখা যাবে। এবার এখান থেকে যদি তুমি x1 এর ভ্যালু বার করো তাহলে কত আসবে, বা x2 যদি তুমি ভ্যালু বার করো তাহলে সেই x2 ভ্যালু কত হবে সেটা লেখো। দেখো কেন, কারণ আমাকে x1 এর ভ্যালু বার করতে হবে। তাহলে x2 ইকুয়াল টু দেখো কি আসবে, K1 x1 বাই কত, K2। ঠিক আছে, এইবার দেখো এইটার যে বিস্তার সেটা কত হয়েছে x1, আর এটার যেটা বিস্তার হয়েছে সেটা কত, x2। তাহলে এবার মোট যে বিস্তার বা মোট সরণ, তাহলে দেখো মোট বিস্তার লিখে দাও তুমি, তাহলে মোট বিস্তার এটা সমান কত, দেখো x1 প্লাস কত x2, এটা সমান হচ্ছে কত, a। দেখো এখানে বলে দিয়েছে যে এ বিস্তার সহ সরল দোলগতি থেকে আন্দোলিত হচ্ছে, তার মানে কি এখানে টোটাল যে বিস্তার সেটা কত, এ। তাহলে এখান থেকে দেখো x1 এর যে ভ্যালু সেই x1টা থাকলো আর x2 এর ভ্যালুটা বসিয়ে দাও, তাহলে দেখো K1 x1 বাই কত, K2 এটা সমান কত, a, তাই তো? দিয়ে এখান থেকে তুমি এক কাজ করো, x1টা কমন নিয়ে নাও, তাহলে x1টা কমন নিলে দেখো 1 প্লাস কত, K1 বাই K2 এটা ইকুয়াল টু কত, a। और দেখো x1 ইন্টু এটা লেখা যাবে K1 প্লাস K2 বাই কত, K2 এটা ইকুয়াল টু কত, a। আমাকে বার করতে কি বলেছে, যে পি বিন্দুর বিস্তার। তাহলে দেখো পি বিন্দুর বিস্তার কোনটা হবে, এখানে এক্সটা হবে, x1টা, তাহলে x1 এর ভ্যালুটাই হবে কি পি বিন্দুর বিস্তার। তাহলে এত হবে দেখো x1 ইকুয়াল টু কত আসছে, K2a বাই K1 প্লাস কত, K2। তাহলে দেখো ওই পি বিন্দু যেটা, অর্থাৎ যে জায়গাটায় ওই স্প্রিংটা কি করা আছে, দুটো স্প্রিং এক জায়গায় কি কানেক্ট হয়ে আছে, তাহলে সেই বিন্দুটার যে বিস্তার সেই বিস্তারটা আমরা কত পেলাম, K2a বাই K1 প্লাস K2। অর্থাৎ এটা কোন অপশান আছে, দেখো অপশান তোমার হচ্ছে ডি।
ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রবলেমটাতে তোমরা স্টার্ট দিয়ে রাখো। তাহলে অতএব দেখো পি বিন্দুর বিস্তার কত হবে, পি বিন্দুর বিস্তার এটা সমান কত, K2a বাই K1 প্লাস কত, K2। ভালো করে মাথায় রাখবে কিন্তু এই প্রবলেমটা। এরপরে 28এরটা দেখো, 28এরটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রবলেম। দেখো 28এরটা কি বলেছে, দুটি অভিন্ন স্প্রিংকে চিত্রে যেমন দেখানো হয়েছে একটি ভর এম এর সাথে যুক্ত করা হলো। এবার দেখো দুটো ছবি দেওয়া আছে, সংগঠন এ এর পর্যায়কাল 2 সেকেন্ড হলে সংগঠন বি এর পর্যায়কাল কত হবে। দেখো দুটো স্প্রিংয়েরই স্প্রিং কনস্ট্যান্ট বলে দিয়েছে, তাহলে ছবি যেটা আছে সেই ছবিটা আমি আঁকছি। দেখো এখানে একটা কেস স্প্রিং আছে, তাহলে এই একটা স্প্রিং আর এইখানে আর একটা স্প্রিং। নিচে কি আছে দেখো, স্মল এম ভরের একটা বস্তুকে কি ঝুলিয়ে দেওয়া হয়েছে। এটা স্প্রিং কনস্ট্যান্ট কত, কে, এটা স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে কত, কে। এবার এর ক্ষেত্রে যে পর্যায়কাল সেটা কত বলে দিয়েছে, 2 সেকেন্ড। তাহলে আর একটা যে চিত্র আছে এটা দেখো, স্প্রিং দুটো কিভাবে আছে, তোমার প্যারালাল কানেকশানে আছে। এখানেও কি স্মল এম ভরের একটা বস্তুকে যুক্ত করা হয়েছে এটা। এবার দেখো আমরা জানি, দেখো সরল দোলগতি চ্যাপ্টার যখন আমরা একেবারে শুরুতে পড়েছি সেখানে আমরা দেখেছি দেখো এ ইকুয়াল টু কত, মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, তাই তো। এবার দেখবে ওমেগা ইকুয়াল টু আমরা কত ধরেছিলাম, √অফ কে বাই এম, তাই তো। এবার দেখো সরল দোলগতি সম্পন্ন কোনো কণার টাইম পিরিয়ড বা পর্যায়কাল টি ইকুয়াল টু কত ছিল, 2π বাই ওমেগা। এটা করলে কত, 2π বা 2π ইন্টু দেখো √অফ কত হবে, এম বাই কে। তাহলে সরল দোলগতি সম্পন্ন যে কোনো একটা কণা বা যে কোনো একটা স্প্রিংয়ের ক্ষেত্রে তোমার যে টাইম পিরিয়ড তার ইকুয়েশন কোনটা, টি ইকুয়াল টু 2π ইন্টু √অফ কত, এম বাই কে। ঠিক আছে। এইবার দেখো এই যে দুটো স্প্রিং আছে, এই স্প্রিং দুটো কিভাবে আছে দেখো, সিরিজ কানেকশানে আছে। আর আমরা জানি সিরিজ কানেকশানে যদি থাকে দুটো স্প্রিং তাহলে তাদের ইকুইভ্যালেন্ট যে স্প্রিং কনস্ট্যান্ট কত হয় সেটা দেখবে আমরা স্থিতিস্থাপকতার যে চ্যাপ্টার সেখানে দেখেছি। যদি কেউ এটা না জানো যে দুটো স্প্রিং যদি সিরিজে থাকে বা দুটো স্প্রিং যদি প্যারালালে থাকে তাহলে তার ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট কত হবে সেটা জানতে হলে তোমরা আমার ইউটিউব চ্যানেলে তোমরা প্লেলিস্টে গিয়ে স্থিতিস্থাপকতা চ্যাপ্টারে দেখবে হুকের সূত্র বা স্প্রিং কনস্ট্যান্টের যে পার্টটা আছে সে পার্টটা অবশ্যই ভালো করে দেখে নেবে। তাহলে দেখো এইটা আর এইটা কিভাবে আছে, সিরিজ কানেকশানে আছে। তাহলে দেখো এর ক্ষেত্রে বা এর ক্ষেত্রে তুল্য বল ধ্রুবক বা ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট। আমরা জানি যে যদি দুটো স্প্রিং, একটার স্প্রিং কনস্ট্যান্ট কে আর একটার K1 হয় তাহলে দেখো ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট কে ইকুয়াল টু কি 1/K1 প্লাস কত 1/K2, এটা আমরা জানি। তাহলে দেখো এখান থেকে কে এর যদি তুমি ভ্যালু বার করো কত আসবে, K1 K2 বাই কত K1 প্লাস K2, ঠিক আছে। তাহলে এর ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট বা তুল্য বল ধ্রুবক এটা সমান কি আসবে, কে ইন্টু কে বাই কত কে প্লাস কে। তার মানে এটা কত আসছে দেখো কে বাই কত 2। তাহলে সরল দোলগতি সম্পন্ন একটা কণার ক্ষেত্রে এখানে দুটো স্প্রিং আমরা নিয়েছি, সেই স্প্রিংয়ের ক্ষেত্রে কি আছে, সিরিজ কানেকশানে আছে। তাহলে তার ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট কত, কে/2 আসছে। তাহলে এর ক্ষেত্রে পর্যায়কাল দেখো টি ইকুয়াল টু কত, 2π ইন্টু √অফ এম বাই কে। তাহলে এখানে কে এর জায়গায় কত, কে/2 বসবে। তাহলে কে/2 মানে 2টা উপরে উঠে গেল, অর্থাৎ 2m বাই কত কে। এবং দেখো এর যে পর্যায়কাল সেই পর্যায়কালটা বলে দিয়েছে। তাহলে দেখো টি সেই পর্যায়কালটা কত, 2 সেকেন্ড বলেছে। তাহলে 2 ইকুয়াল টু 2π ইন্টু √অফ এম বাই কে ইন্টু √2, এটা লেখা যাবে।
ক্লিয়ার? এবার দেখো এই যে পরের যে এটা আছে, চিত্রটা আছে অর্থাৎ বি চিত্র। এবার দেখো বি এর ক্ষেত্রে তুল্য বল ধ্রুবক, যেহেতু এটা সমান্তরাল সমবায় আছে, আমরা জানি সমান্তরাল সমবায়ে থাকলে তুল্য বল ধ্রুবক কি হয়, দুটোর যোগফলের সঙ্গে সমান হয়। অর্থাৎ দেখো কত 2k হবে। তাহলে এর ক্ষেত্রে যে পর্যায়কাল সেটা তুমি ধরে নাও কত টি ড্যাশ। তাহলে টি ড্যাশ ইকুয়াল টু কত আসবে, 2π ইন্টু রুট ওভার অফ কত, দেখো m বাই কত 2k। ক্লিয়ার? এবার এইটাকে তুমি এইভাবে লেখো 2π ইন্টু রুট ওভার অফ m বাই k ইন্টু কত 1/√2। বোঝা গেল? তাহলে দেখো আলটিমেট টি ড্যাশ এই টোটালটার যে ভ্যালু, দেখো 2π ইন্টু রুট ওভার অফ কত m বাই k। তাহলে এর যদি তুমি ভ্যালু বার করো এখান থেকে, তাহলে 2π ইন্টু রুট ওভার অফ m বাই k, এইটার সমান কত আসবে, দেখো 2/√2 এটা আসছে। তাহলে আলটিমেট দেখো এখানে এই জায়গাটা ভ্যালু বসিয়ে দাও 2/√2 ইন্টু কত 1/√2। তাহলে √2 ইন্টু √2 মানে কত 2 কেটে গেল, তার মানে কত হলো 1। তাহলে দেখো এইটার পর্যায়কাল যদি 2 সেকেন্ড হয়, তাহলে এইটার পর্যায়কাল কত হবে 1 সেকেন্ড। বোঝা গেল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে মাথায় রাখবে। মানে এইটা মাথায় রাখবে যে দুটো স্প্রিং যদি সিরিজে থাকে তাহলে তার ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট কত হবে, আর প্যারালালে থাকলে তার ইকুইভ্যালেন্ট কি স্প্রিং কনস্ট্যান্ট কত হবে। বোঝা যাচ্ছে? তাহলে এই যে ফর্মুলা এটা ভালো করে মাথায় রাখতে হবে, তবেই পারবে। ক্লিয়ার? এবার 29এরটা দেখো। 29এরটা বলেছে সরল দোলগতি সম্পন্ন একটি কণার সাম্যাবস্থা থেকে সরণ হচ্ছে কত x। কণাটির স্থিতিশক্তি নিচের যেটির সাথে সমানুপাতিক সেটি হলো। দেখো আমরা জানি সরল দোলগতি সম্পন্ন একটা কণার ক্ষেত্রে স্থিতিশক্তি ইউ যদি আমরা ধরি, তাহলে সেই ইউ ইকুয়াল টু কত হয়, 12 m ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। এটা আমরা জানি, দেখো তাই তো। তাহলে সরল দোলগতি সম্পন্ন একটা কণার ক্ষেত্রে স্থিতিশক্তি এইটা। এবার এখানে দেখো এই 12 m ওমেগা স্কোয়ার যেটা, এটা কি কনস্ট্যান্ট। তাহলে এইগুলো যদি সব কনস্ট্যান্ট হয় তাহলে দেখো এটাকে আমরা লিখতে পারি ইউ ইকুয়াল টু কত k ইন্টু এক্স স্কোয়ার, বা এখান থেকে দেখো ইউ সমানুপাতিক কী হবে এক্স স্কোয়ার। ঠিক আছে? তাহলে ওই সরল দোলগতি সম্পন্ন কণার যে স্থিতিশক্তি সেটা কী হবে, সরণের বর্গের সঙ্গে কি সমানুপাতিক হবে। এবার দেখো সরল দোলগতি সম্পন্ন একটা কণার ক্ষেত্রে আমরা জানি যে তার গতিশক্তির যে রাশিমালা সেটা যদি ধরো কে ধরি, এটা কত হয় 12 m ওমেগা স্কোয়ার ইন্টু কত এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে? তাহলে এরকমও অনেক কোশ্চেন, দেখো এই স্থিতিশক্তি এবং গতিশক্তির ক্ষেত্রে একটা কোশ্চেন আলোচনা করা হয়েছিল যে কোন বিন্দুতে সরল দোলগতি সম্পন্ন একটা কণার স্থিতিশক্তি আর গতিশক্তি কি সমান হবে। এবার যদি ধরো এরকম না বলে, তুমি ধরে নাও এরকম একটা কোশ্চেন বলে দিল সরল দোলগতি সম্পন্ন একটা কণা এরকমভাবে আন্দোলিত হচ্ছে। ঠিক আছে? এবার যদি তোমার ওর যে পর্যায়কাল, সে পর্যায়কাল আমরা কি জানি, যদি ক্যাপিটাল টি হয় তাহলে দেখো সরল দোলগতি সম্পন্ন কণার ক্ষেত্রে এক্স ইকুয়াল টু কত আমরা জানি এ ইন্টু সাইন ওমেগা টি, বা এটাকে কি লেখা যায় এ সাইন 2π বাই ক্যাপিটাল টি ইন্টু কত স্মল টি। ঠিক আছে? এইবার যদি তোমাকে এরকম বলে যে যাত্রা শুরু করার একটা নির্দিষ্ট সময় বলে দিল, হয়তো তোমাকে বলে দিল টি ইকুয়াল টু t/4। ঠিক আছে? টি ইকুয়াল টু t/4, বা তুমি ধরে নাও টি ইকুয়াল টু তোমাকে বলে দিল t/6। তাহলে এই সাম্যাবস্থা থেকে সে যাত্রা শুরু করেছে, সে যাত্রা শুরু করার t/6 সেকেন্ড পরে তার স্থিতিশক্তি এবং গতিশক্তি কত হবে তার রাশিমালা তুমি কি নির্ণয় করো। তাহলে কীভাবে করবে, তাহলে দেখো সাম্যাবস্থা থেকে যাত্রা শুরু করার t/6 সেকেন্ড পরে তার সরণটা তুমি বার করো। তাহলে দেখো এক্স ইকুয়াল টু কত এ সাইন 2π বাই টি ইন্টু কত t/6।
তাহলে দেখো টি কেটে গেল, এটা কাটলে কত 3, তাহলে π/3 মানে কত 60 ডিগ্রি, তার মানে a ইন্টু কত হবে √3 কত 2। কেন? কারণ সাইন π/3 ভ্যালু কত √3 কত 2, তাহলে এইটা হচ্ছে, তাহলে এক্সের ভ্যালু যদি এইটা হয় তাহলে তখন দেখো তার যে পোটেনশিয়াল এনার্জি ইউ, সেই ইউ এর যে ভ্যালু সেটা কত আসবে, সেটা দেখো 12m² ইন্টু x², তাহলে এটা x এর ভ্যালু, তাহলে দেখো a² ইন্টু 3 কত 4, তাহলে দেখো 1 কত হবে 4 দোকানে 8 m, তাহলে এখানে 3/8m²² এটা হলো কি তোমার পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি কত হবে k = 12m² ইন্টু a² মাইনাস দেখো x² এর ভ্যালু কত a² ইন্টু 3 কত 4, তাহলে এটা করলে কত আসছে 4a² মাইনাস 3a²/4, তাহলে দেখো 12 ইন্টু m² ইন্টু এটা করলে কত হবে a²/4, ঠিক আছে। তার মানে কত আসছে 1/8m²a²। তাহলে এইটা হচ্ছে সরল দোলগতি সম্পন্ন একটা কণার ক্ষেত্রে t মানে টাইম যখন t/4 তখন তার গতিশক্তি এবং স্থিতিশক্তি রাশিমালা। বোঝা গেল? তাহলে 29-এর যে প্রবলেমটা সেখানে যেটা বলেছে তাহলে সেটা অ্যান্সার কোনটা হবে? সি। দেখো ওখানে 29-এর যেটা বলেছে যে স্থিতিশক্তিটা কোনটার সঙ্গে সমানুপাতিক হবে, তাহলে আমরা দেখলাম স্থিতিশক্তিটা কার সঙ্গে সমানুপাতিক? x² এর সঙ্গে সমানুপাতিক। ক্লিয়ার? আচ্ছা, এরপরে 30-এরটা দেখো। 30-এরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে মাথায় রাখবে, কারণ এটা দেখো AIEEE-তে এসেছিল। দেখো বলেছে রো ঘনত্ব বিশিষ্ট একটি তরলে এল বাহু বিশিষ্ট একটি কাঠের ঘনক আংশিক নিমজ্জিত অবস্থায় কি ভাসছে। কাঠের যে ঘনত্ব সেটা বলে দিয়েছে ডি, ঘনকটিকে সামান্য ডুবিয়ে ছেড়ে দেওয়া হলে সেটি যে সরল দোলগতি সম্পন্ন করবে তার পর্যায়কাল কত হবে। দেখো আমরা জানি যে কোনো একটা কাঠের গুঁড়িকে যদি চেপে বা জলে সামান্য ডুবিয়ে ছেড়ে দেওয়া হয় তাহলে তার যে গতি, সে গতিটা কি সরল দোলগতি হবে, অর্থাৎ সে উপর নিচ কী করে ওঠানামা করবে। তাহলে উপর নিচ যদি সে ওঠানামা করে তাহলে তার নির্দিষ্ট কি থাকবে, একটা টাইম পিরিয়ড বা পর্যায়কাল থাকবে। তাহলে সেই পর্যায়কালের ভ্যালুটা কি আমরা বার করব। তাহলে দেখো এখানে এরকম একটা পাত্র থাকলো, তাহলে ওই পাত্রটা ধরে নাও জলের মধ্যে কিছুটা ডুবে কি ভাসছে। পাত্র বলতে কাঠের গুঁড়ি ধরে এটা, ঠিক আছে। তাহলে আমরা জানি এই যে কাঠের গুঁড়ি তার উপরে কি একটা ঊর্ধ্বমুখী যে বায়োন্সি ফোর্স বা আপথ্রাস্ট বা কি প্লবতা বল কাজ করে। তাহলে দেখো আমরা জানি যে প্লবতা বল যেটা কাজ করে FB, এটা ইকুয়াল টু কি হয় v/ρg। যারা প্লবতা বল এটা হয় জানো না, তারা প্লবতা বল সংক্রান্ত যে আমার ইউটিউবে ভিডিওটা আছে সেটা ভালো করে দেখে নেবে, ঠিক আছে। বস্তুর আয়তন ইন্টু তরলের ঘনত্ব ইন্টু জি, তাহলে এখানে এই রোটা কি, রো হচ্ছে তরলের ঘনত্ব, এটা আছে। এইবার ধরো এটাকে যদি তুমি সামান্য কি ডুবিয়ে ছেড়ে দাও, তাহলে সামান্য ডুবালে মানে তুমি ধরে নাও পরে এর যে পজিশন সে পজিশনটা এটা হয়ে গেল, তাহলে এইখান থেকে এইটুকু যেটা তুমি ডোবালে সেটা হচ্ছে কত x পরিমাণে। তাহলে এইভাবে সামান্য কি করলে তুমি চাপ দিয়ে দিলে তাহলে ডুবে গেল, তাহলে তখন ওর উপরে কি একটা ঊর্ধ্বমুখী কি প্লবতা বল কাজ করবে, অর্থাৎ তুমি যেদিকে বলটা প্রয়োগ করেছো তার উল্টো দিকে কি হবে, দেখো একটা প্রত্যানয়নকারী কি বল কাজ করবে। তাহলে দেখো x পরিমাণ জলে ডোবালে অতিরিক্ত প্রবণতা বল ধরতে পারো তুমি, প্লবতা বল এটা সমান কি হবে। দেখো প্লবতা বল সমান হচ্ছে
তোমার বস্তুটার আয়তন ইন্টু তরলের ঘনত্ব ইন্টু কি অভিকর্ষ ত্বরণ। তাহলে দেখো এক্স পরিমাণে ডুবেছে, আর তুমি ধরে নাও এই যে বস্তুটার যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটা হচ্ছে কত এ। তাহলে এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটা আমরা ধরে নিলাম কত এ। তাহলে দেখো প্রবণতা বল সমান কি বস্তুটার আয়তন ইন্টু তরলের ঘনত্ব ইন্টু জি। তাহলে দেখো যতটা অংশ ডুবলো সেটার আয়তন কত হবে, তাহলে দেখো ওই বস্তুটার কি তোমার ক্ষেত্রফল ইন্টু যতটা ডুবলো, মানে কি যতটা অংশ ডুবলো সেই অংশের কি আমরা আয়তন পেলাম। দেখো প্লবতা বল মানে কি বস্তুর কতটা অংশ ডুবছে তার উপরে কি নির্ভরশীল। তাহলে দেখো এখানে কতটা ডুবেছে এক্স পরিমাণে, আর ওর ক্ষেত্রফল কত এ, তাহলে কতটা আয়তনের ডুবেছে এইটা ইন্টু দেখো তরলের ঘনত্ব ইন্টু কী হবে অভিকর্ষ ত্বরণ। তাহলে দেখো এখানে যতটা পরিমাণে আমি চাপ দেবো ঠিক ততটা পরিমাণে কী হবে ওর উপরে কি একটা প্রত্যানয়নকারী কি বল হিসেবে কি কাজ করবে। তাহলে এখানে যদি আমরা প্রত্যানয়নকারী বল বা রেস্টোরিং ফোর্সটা যেটা আসছে সেই তার কথা যদি আমরা ভাবি, তাহলে দেখো অতএব প্রত্যানয়নকারী বল এফ এটা ইকুয়াল টু কি হবে মাইনাস দেখো এ এক্স রো ইন্টু কত জি। ক্লিয়ার? কেন? কারণ যখনই আমরা নিচের দিকে চাপ দেব তাহলে দেখো উপরের দিকে কি একটা বল কাজ করছে, আমরা সরণটা কোন দিকে ঘটিয়েছি নিচে, আর প্রবণতা বলটা বা অতিরিক্ত যে প্রবণতা বলটা এখানে সেটা কোন ডিরেকশানে কাজ করবে আপওয়ার্ড ডিরেকশানে। তাহলে দেখো ও ডিসপ্লেসমেন্ট যেদিকে যে ফোর্সটা ওখানে কি কাজ করছে সে ফোর্সটাকে অপোজিট ডিরেকশানে কাজ করবে, ওই জন্য এখানে কি মাইনাস সাইন। তাহলে এই প্রত্যানয়নকারী বলটাই কি বস্তুটাকে আগের অবস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তাহলে অতএব দেখো বস্তুটির যদি আমরা ত্বরণ বার করি, বস্তুটির ত্বরণ এ ইকুয়াল টু কী হবে এফ বাই এম। আমরা কি জানি বস্তুটার ত্বরণ সমান কী হয়, যে কোনো একটা বস্তু ত্বরণ মানে বল বাই কি ভর এইটা। তাহলে এবার দেখো বল কত, তাহলে মাইনাস এ এক্স রো ইন্টু জি বাই দেখো এম। এম মানে কার ভর, ওই যে বস্তুর টোটাল যে তোমার কাঠের গুঁড়ি আছে সে কাঠের গুঁড়ির ভর। দেখো আমরা জানি যে রো ইকুয়াল টু কী হয় এম বাই ভি, তাহলে এম সমান কী হবে রো ইন্টু ভি লেখা যাবে। তাহলে দেখো ভর সমান কি আয়তন ইন্টু ঘনত্ব। তাহলে এখানে ওই যে কাঠের গুঁড়ি তার যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটা কত এ, আর ওর টোটাল দৈর্ঘ্য কত এল, আর ওর যে ঘনত্ব সেই ঘনত্বটা কত বলে দিয়েছে ডি। তাহলে আলটিমেট এটা ইকুয়াল টু দেখো আসছে কত মাইনাস রো জি বাই এল ইন্টু ডি ইন্টু এখানে কত এক্স। দেখো এটাকে তুমি এরকমভাবে লিখতে পারো এ ইকুয়াল টু কত মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু কত এক্স, যেখানে ওমেগা ইকুয়াল টু কত রুট ওভার অফ রো জি বাই কত এল ডি। ক্লিয়ার? ভালো করে দেখো এখানে এ ইকুয়াল টু এইটা এমটা কি টোটাল যে কাঠের গুঁড়ি সেই টোটাল কাঠের গুঁড়ির ভরটা আমরা বসালাম। তাহলে আয়তন ইন্টু ঘনত্ব, দেখো এখান থেকে এ কেটে দাও, তাহলে এবার রো জি বাই এল ডি ইন্টু এক্স। আমরা এবার এখানে দেখতে পাচ্ছি এই রো জি এল ডি এগুলো দেখো সব কি কনস্ট্যান্ট, তার মানে এইটার টোটালটা কি কনস্ট্যান্ট হলো। তাহলে এ ইকুয়াল টু কত মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, তাহলে দেখো এ সমানুপাতিক কত এক্স, তার মানে কি ওই কাঠের গুঁড়িটার যে গতি সেই গতিটা কী হবে সরল দোলগতি হবে। তাহলে যদি সরল দোলগতি হয় তাহলে তার ক্ষেত্রে পর্যায়কালের রাশিমালা নিশ্চয়ই আমরা জানি যে টি ইকুয়াল টু কী হয় 2 পাই বাই ওমেগা। তাহলে এখানে 2 পাই বাই ওমেগার ভ্যালু কোনটা, ওমেগার ভ্যালু এইটা, ওমেগা ইকুয়াল টু তাহলে কী হবে দেখো এইটা একেবারে উল্টে দিলাম এল ডি বাই রো জি। তাহলে এইটাই হচ্ছে সরল দোলগতি সম্পন্ন ওই যে কাঠের যে গুঁড়ি সে কাঠের গুঁড়ির পর্যায়কাল। দেখো এটা বি অপশানে আছে, তাহলে অপশান বিটা কী হবে রাইট অ্যান্সার। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, অ্যান্সারটা ভালো করে মুখস্থ করে রাখবে। তাহলে দেখো রো ঘনত্ব বিশিষ্ট একটি তরলে এল বাহু বিশিষ্ট একটি কাঠের ঘনক, ও এখানে এটা কাঠের এরকম হবে না, চোঙাকৃতি যেটা আমি এঁকেছি সেটা অ্যাকচুয়ালি কী হবে তোমার ঘনক আকৃতি হবে। বোঝা গেল? যাই হোক আলটিমেট ক্যালকুলেশনটা কি সেম থাকবে। তাহলে তার ক্ষেত্রে যে পর্যায়কাল সে পর্যায়কালের ইকুয়েশনটা বার করতে বলেছে। ক্লিয়ার?
এরপরে 31-এরটা দেখো, পড়ো তোমরা ভালো করে। একত্রিশেরটাও হচ্ছে খুব ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রবলেম, কারণ এটা দেখো কোথায় এসেছিল, আইআইটিতে এসেছিল, বুঝতে পেরেছো? তার মানে কতটা ইম্পর্ট্যান্ট একটা প্রবলেম। দেখো বলেছে আলম্ব বিন্দু স্থির থাকলে একটি সরল দোলকের পর্যায়কাল হয় কত, T1। বলেছে সরল দোলকটির আলম্ব বিন্দুকে উপরের দিকে সরানো হচ্ছে, সময়ের সাপেক্ষে দোলকটির ঊর্ধ্বমুখী সরণ y এর সম্পর্কটি হলো y = kt²। তার মানে ব্যাপারটা এরকম যে এটা হচ্ছে আলম্ব বিন্দু, সেখান থেকে একটা সরল দোলক কি এইভাবে ঝুলছে। তাহলে দেখো যখনই সরল দোলকটা এইভাবে ঝুলবে, তাহলে এর যে বস্তুর ভরটা আছে সে ভরটার এখানে কি আমরা জানি নিচের দিকে কি একটা জি ত্বরণ কাজ করে। এইবার এই টোটাল সিস্টেমটা কি উপরের দিকে কি তোলা হচ্ছে, এবং ওর যে সরণের সমীকরণ সেটা কি বলেছে, y = kt²। ঠিক আছে, তাহলে ওই বস্তুটাকে যেভাবে তোলা হচ্ছে তার যে সরণ, সেই সরণ এইটা। তাহলে দেখো ওর ক্ষেত্রে যদি আমরা dy/dt বার করি, এটা সমান কত, 2kt d2y/dt², এটা সমান কি আসবে, 2k। দেখো এই যে d2y/dt², এটাকে তোমার কি বলে, ত্বরণ বলে। তাহলে দেখো কণাটার ত্বরণ a = কত, 2k, এটা সমান 2 ইন্টু দেখো k এর ভ্যালু কত বলেছে, 1। তার মানে এই ত্বরণটা হচ্ছে কত, 2 মিটার/সেকেন্ড²। তাই তো? এইবার এখানে দেখো তাহলে এই ত্বরণটা কি উপরে, দেখবে আমরা নিউটনের গতিসূত্রে পড়েছি যে কোনো একটা ব্যক্তি যদি কোনো একটা লিফটে থাকে এবং সেই লিফটটা যদি এ ত্বরণ নিয়ে উপরের দিকে ওঠে, তাহলে লোকটার যে ওজনের অনুভূতি সেটা কি হয়ে যায়, বেড়ে যায়। সেখানে লব্ধি যে ত্বরণ, বা এখানে দেখো এই ত্বরণটা উপরের দিকে, তাহলে আলটিমেট ওই কণাটার উপরে যে ত্বরণ, সেই ত্বরণটা কী হবে, বেড়ে যাবে। তাহলে দেখো অতএব বস্তুটির উপর বা বস্তুর লব্ধি ত্বরণ এটা সমান কি আসবে, দেখো জি প্লাস কত, 2। এবার জি এর মান যদি তুমি 10 ধরো, তাহলে 10/2 মানে কত, 12। কেন 12 হচ্ছে, দেখো এখানে উপরের দিকে তোলা হচ্ছে, তার মানে ওর ত্বরণটা কী হবে, বেশি হয়েছে। মানে ওই বস্তুটার উপরে যে নিচের দিকে বল কাজ করছে বা বস্তুটার যে ওজনের অনুভূতি সেটা কী হবে, বেশি হবে। আগে যদি m×10 হয়, তাহলে পরে কী হবে, m×12 হবে। সেটা দেখবো আমরা নিউটনের যে নিউটনের গতিসূত্র চ্যাপ্টারতে লিফটের ওখানে দেখেছি। এবার বলেছে যদি দোলকটির পরিবর্তিত পর্যায়কাল T2 হয়, তাহলে T1² আর T1² এর অনুপাত বার করতে বলেছে। তাহলে দেখো T1 এটা সমান কত, 2π × L/g, ক্লিয়ার। আর T2 যদি হয়, তাহলে T2 = কত, 2π × কত, L/g'। মানে এখানে দেখো g+2 হবে। তাহলে আলটিমেট T1² যদি আমরা করি, তাহলে কত, 4π² × L/ দেখো কত, 10। আর T2² সমান হচ্ছে 4π² × L/ কত, দেখো 12 হয়ে যাবে। এবার কি এই দুটোর অনুপাত বার করতে বলেছে, তাহলে দেখো T1²/T2², এটা সমান হচ্ছে 4π² × L/10। এবার বাই নিচে দেখো কী হয়েছে, ওইটার বাই করে দিলে তোমার হবে 4π² × L/ কত, 12। এটা কেটে গেল, L কেটে গেল, তার মানে কত, 12/10, তাই তো? তাহলে 12/10 মানে কত হচ্ছে, 6/5। তাহলে সরল দোলগতি সম্পন্ন ওই কণাটার ক্ষেত্রে T1²/T2², এটার মান কত আসে, 6/5। এটা দেখো অপশান কোথায় আছে, এতে আছে। দেখো আইআইটির একটা কোশ্চেন, তার মানে কি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা নিটের জন্য এটাকে খুব ভালো করে মাথায়, মানে সেম কোশ্চেনটা যদি তোমার দিয়ে দেয় তাহলে মুখস্থ করে রাখবে অ্যান্সারটা। বা এরকম টাইপের যদি দেয়, তাহলে ফার্স্টে তুমি কি করবে, ও যে ত্বরণ নিয়ে উঠছে সেই ত্বরণটাকে কি বার করবে, দিয়ে এখানে রেজাল্ট্যান্ট যে অ্যাক্সেলারেশন বা লব্ধি ত্বরণ, সেই লব্ধি ত্বরণ বার করে তার ক্ষেত্রে ক্যালকুলেশনটা করবে।
ক্লিয়ার? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কয়েকটি এমসিকিউ হলো। আর দেখি, মোটামুটি এইগুলো তোমরা ভালো করে দেখবে। আরও কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ আছে, সেগুলো আমি নেক্সট ভিডিওতে তোমাদের করে দেওয়ার চেষ্টা করব। ওকে।